ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত জানাই। আজকের শিরোনামে দ্বিশত জন্মবর্ষে মধু কবি। লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেট জনমোহিনী নাকি জনহিতকর? বিস্মৃতির অতল থেকে তুলে আনা কৃতি বাঙালি আরতি সাহা। লক্ষ লক্ষ আমেরিকা প্রবাসী ভারতীয়ের রাতের ঘুম কেড়ে নেওয়া H-1B ভিসায় কিছু রদবদল ঘটালো ও দেশের সরকার। এই নিয়মে একটি ইউনিক বেনিফিশিয়ারি সিস্টেম চালু হলো। বলা হয়েছে, আবেদনের সময় সঠিক পাসপোর্ট নাম্বার বা সঠিক ট্রাভেল ডকুমেন্টের তথ্য প্রদান করতে হবে। প্রতারণামূলক কার্যকলাপ ঠেকাতেই এই সিদ্ধান্ত। 1 অক্টোবর থেকে নিয়ম চালু হলেও নাম নিবন্ধীকরণ শুরু হবে মার্চ মাস থেকেই। দিন দিন ছোট হয়ে চলেছে নীল গ্রহের একমাত্র উপগ্রহ চাঁদ। তার ভেতরের কোর অংশের গলিত পদার্থ জমে কঠিন হয়ে যাচ্ছে, ফলে এই আয়তন হ্রাস। দীর্ঘদিন ধরে সমীক্ষা চালিয়ে নাসা জানিয়েছে যে ইতিমধ্যেই 150 ফুট ছোট হয়ে গেছে চাঁদের পরিধি। যদিও এখনও খালি চোখে তা ধরা পড়ছে না। শিশু থেকে বৃদ্ধ সবারই কৌতূহল যে চাঁদকে ঘিরে কি করে রোধ করা যাবে তার বিলুপ্তি, প্রশ্ন বিশ্ববাসীর। বিনোদন দুনিয়ায় নক্ষত্রপতন। দীর্ঘদিন ক্যান্সারের সাথে যুদ্ধ করে গত 27শে জানুয়ারি মাত্র 65 বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন স্বনামধন্যা অভিনেত্রী শ্রীলা মজুমদার। কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের হাত ধরে পরশুরাম ছবিতে মাত্র 16 বছর বয়সে অভিনয় শুরু করেছিলেন শ্রীলা। তবে শুধু বাংলা নয়, হিন্দি ছবিতেও প্রচুর কাজ করেছেন তিনি। জিতেছেন একের পর এক পুরস্কার। তাঁর এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ দেশবাসী। এখন থেকে 200 বছর আগে 1824 সালের 25শে জানুয়ারি ব্রিটিশ ভারতের যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে এক জমিদার বংশে জন্মগ্রহণ করেন মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন দত্তের পিতা ছিলেন রাজনারায়ণ দত্ত এবং মায়ের নাম জাহ্নবী দেবী। এবছর তাঁর জন্মের 200 বছর পূর্ণ হল। তিনিই প্রথম বাংলা কাব্যে অমৃতাক্ষর ছন্দের ব্যবহার করেন। সৃষ্টি হয় মেঘনাদ বধ কাব্য নামক এক কালজয়ী উপাখ্যান। তিনিই প্রথম রচনা করেন বাংলা ভাষায় প্রথম প্রকৃত মৌলিক নাটক শর্মিষ্ঠা। কিন্তু অন্যান্য মনীষী বা সাহিত্যিকদের জন্ম বা মৃত্যুবার্ষিকী পালনের ক্ষেত্রে যেমন হয়, সেরকম খুব বেশি উদ্যোগ এই শহরে বা রাজ্যে চোখে পড়ল না। কিছু সরকারি অনুষ্ঠান অবশ্য মধুসূদন মঞ্চে হয়েছে। খিদিরপুরে মধুকবির প্রথম যৌবনের আবাস, একদা পৈতৃক বাড়িটি পড়ে আছে অনাদরে। তবু এই অবসরে জেনে নেব বাংলা ভাষাকে নতুন পথের সন্ধান দেখানো এই কবির কিছু কথা। মধুসূদন দত্ত প্রথমে সাগরদাঁড়ির পাঠশালায় পড়াশুনো করেন। 7 বছর বয়সে মধুসূদন কলকাতা যান এবং সেখানে খিদিরপুর স্কুলে 2 বছর পড়ার পর 1833 সালে হিন্দু কলেজে ভর্তি হন। সেখানে তিনি বাংলা, সংস্কৃত ও ফার্সি ভাষা শেখেন। খ্রিস্ট ধর্ম গ্রহণ ও ব্যক্তিজীবনে তার প্রভাব ছিল মধুসূদন দত্তের উপর। ইংরেজি সাহিত্যের প্রতি টান থেকেই তিনি ফেব্রুয়ারি 9 তারিখ 1843 সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং সেই থেকেই তাঁর নামের আগে মাইকেল শব্দটি যুক্ত হয়। 1844 সালে মাইকেল মধুসূদন দত্ত বিশপস কলেজে ভর্তি হন এবং 1847 পর্যন্ত সেই কলেজেই অধ্যয়ন করেন। বিশপস কলেজে মধুসূদন ইংরেজি ছাড়াও গ্রিক, ল্যাটিন ও সংস্কৃত ভাষা শেখার সুযোগ পান। পরবর্তীতে বিলেতে ব্যারিস্টারি সম্পন্ন করেন। ধর্ম পরিবর্তনের কারণে মধুসূদন তাঁর আত্মীয় স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তাঁর পিতাও একসময় অর্থ পাঠানো বন্ধ করে দেন। অগত্যা মধুসূদন ভাগ্যান্বেষণে 1848 সালে মাদ্রাজ চলে যান।
সেখানে তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেন। মাদ্রাজে বসবাসের সময় থেকেই মাইকেল মধুসূদন দত্ত সাংবাদিক ও কবি হিসেবে পরিচিতি লাভ করেন। মাদ্রাজে অবস্থানকালে মাইকেল টিমোথি পেন পোয়েম ছদ্মনামে তাঁর প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি এবং দ্বিতীয় গ্রন্থ ভিশনস অব দ্য পাস্ট লেখেন। মাদ্রাজে অবস্থানকালেই মাইকেল প্রথম ও দ্বিতীয় বিবাহ করেন। তাঁর প্রথম স্ত্রীর নাম রেবেকা ও দ্বিতীয় স্ত্রীর নাম হেনরিয়েটা। মাদ্রাজে বসেই তিনি হিব্রু, ফরাসি, জার্মান, ইতালিয়ান, তামিল ও তেলেগু ভাষা শিক্ষা করেন। মধুসূদন দত্ত মনে করতেন যে বিলেতে গেলেই বড় মানের কবি হওয়া সম্ভব, তাই তিনি হিন্দু কলেজে থাকার সময় থেকেই স্বপ্ন দেখতেন বিলেত যাওয়ার। তিনি ইংরেজি ভাষায় বিখ্যাত কবি হতে চেয়েছিলেন, আর তাই শুরুর দিকে ইংরেজিতেই সাহিত্য চর্চা করতেন। কিন্তু তার বন্ধু বান্ধবরা তাকে বাংলায় সাহিত্য চর্চা করতে অনুরোধ জানান এবং তিনি নিজেও ভেতর থেকে এরকমই একটি তাগিদ অনুভব করেন। 1858 সালে মাইকেল মধুসূদন দত্ত যখন রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটক ইংরেজিতে অনুবাদ করেন, তখন তিনি বুঝতে পারেন যে বাংলা নাট্য সাহিত্যে উপযুক্ত নাটকের অভাব রয়েছে। এখান থেকেই তাঁর মধ্যে বাংলায় নাটক রচনার সংকল্প জাগে ও তিনি পাশ্চাত্য রীতিতে শর্মিষ্ঠা নাটকটি রচনা করেন। 1859 সালে তিনি রচনা করেন দুটি প্রহসন, একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও। 1860 সালে মধুসূদন গ্রিক পুরাণ থেকে কাহিনী নিয়ে রচনা করেন পদ্মাবতী নাটক। এই পদ্মাবতী নাটকেই মধুসূদন প্রথম ও পরীক্ষামূলকভাবে ইংরেজি কাব্যের অনুকরণে অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করেন। 1860 সালে অমিত্রাক্ষর ছন্দে মাইকেল রচনা করেন তিলোত্তমা সম্ভব কাব্য। 1861 সালে আরেক মহাকাব্য রামায়ণ অবলম্বনে একই ছন্দে মাইকেল রচনা করেন তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি মেঘনাদ বধ কাব্য। কবিতা তাকে যশ দিয়েছিল, অন্ন ও প্রতিষ্ঠা দেয়নি। 1873 সালের মার্চ মাস নাগাদ মাইকেলের স্বাস্থ্য একেবারে ভেঙে পড়ে। বাংলা সাহিত্যের আদি পর্বে একজন সাহেব কবি অকৃপণভাবে মধুভাণ্ডার তৈরি করেছিলেন, যার স্বাদ পুরোপুরিভাবে তার স্বজাতি গ্রহণ করতে অক্ষম হয়েছিল, বরং অবজ্ঞা ও সমালোচনায় জাতত্যাগী কবিকে ভর্ৎসনা করেছিল। 29শে জুন 1873 রবিবার বেলা 2টোর সময় তিনি ঘুমিয়ে পড়লেন চিরদিনের জন্য। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। আয়করে কোনো ছাড় নেই, শুধুমাত্র মুকুব করা হলো পুরনো বকেয়া কর। দেশের অধিকাংশ মধ্যবিত্ত চাকরিজীবীর এইটুকুই প্রাপ্তি কিংবা অপ্রাপ্তি ঘটেছে গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা অন্তর্বর্তী বাজেট থেকে। লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারের এই বাজেটে তেমন কোনো জনমোহিনী চমক না থাকলেও আগামী দিনে দেশের মানুষের আর্থ-সামাজিক কল্যাণে বেশ কিছু উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাই ছিল এই বাজেটের মূল সুর। মোট 58 মিনিটের এই বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী মোদী সরকারের নানা কাজের আত্মবিশ্বাসী দিকটিকেই বারবার তুলে ধরেন। বিরোধীরা অবশ্য বলেছে, বেকারত্ব, রাজকোষের ঘাটতি এই অংশগুলো নিয়ে অনিচ্ছাকৃতভাবেই কোনো কথা বলা হয়নি। অন্যদিকে শিক্ষা, স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে আর্থিক বরাদ্দের রূপরেখাটিও নির্দিষ্ট নয়। বৈজ্ঞানিক গবেষণা ক্ষেত্রেও একই ছবি। এই সকল ক্ষেত্র থেকে তবে কতটা সুফল পাবে সাধারণ মানুষ? শতাংশের নিরিখে গত 5 বছরে বাজেট পেশের সময় শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে ধাপে ধাপে বরাদ্দ কমিয়েছে কেন্দ্রীয় সরকার। 2019-এ দ্বিতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পর
স্বাস্থ্য খাতে মোট খরচের হার 2%-র নিচে নেমে এসেছে। 2024-25 সালেও স্বাস্থ্য খাতে মোট বরাদ্দের 1.8% খরচ করা হয়েছে। তাই এই অন্তর্বর্তী বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী আগামী আর্থিক বছরে স্বাস্থ্য খাতে খরচ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। আয়ুষ্মান ভারত প্রকল্পে 7,500 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত পরিকল্পনাগুলির মধ্যে একটি হল সার্ভাইকাল ক্যান্সারের প্রতিকার ও নিরাময়। দেশে সার্ভাইকাল ক্যান্সারে আক্রান্ত মহিলা রোগীর সংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু নির্দিষ্ট সময়ে এই রোগের স্ক্রিনিং হলে এই রোগটি প্রতিরোধ করা সম্ভব। তাই এবারের কেন্দ্রীয় বাজেটে এই সার্ভাইকাল ক্যান্সার বা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। 9 থেকে 14 বছর বয়সী কিশোরী মেয়েদের সরকারি উদ্যোগে সার্ভাইকাল ক্যান্সার দমনে প্রতিষেধক দেওয়া হবে বলে বাজেটে উল্লেখ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। শিক্ষা খাতে মোট বরাদ্দের 2.5% খরচ করা হয়েছে বিগত আর্থিক বছরে। গত বছরে শিক্ষাক্ষেত্রের বাজেট বরাদ্দ ছিল 1,16,417 কোটি টাকা, যার মধ্যে খরচ হয়েছে 1,08,878 কোটি টাকা। এবারের বাজেটে বরাদ্দ হয়েছে 1,24,638 কোটি টাকা। 2014 থেকে 2023 এই 10 বছরের মধ্যে দেশে 390টি নতুন বিশ্ববিদ্যালয় ও 7টি আইআইটি চালু করা হয়েছে। বাজেটে দেশের যুব সম্প্রদায়কে স্কিল ইন্ডিয়া মিশনের আওতায় আনার জন্য নতুন করে 1.4 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রযুক্তি ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনী কাজে উৎসাহ যোগাতে যুব সম্প্রদায়ের জন্য 50 বছরের সুদহীন ঋণে বরাদ্দ করা হয়েছে 1 লক্ষ কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয় বিজ্ঞান জয় অনুসন্ধান স্লোগানের সূত্র ধরেই অপ্রচলিত জ্বালানি ব্যবহারের দিকে অভিনব পথ তৈরি করার কথা বলা হয়েছে বাজেটে। সৌরবিদ্যুৎ উৎপাদনে 8,500 কোটি টাকা ও গ্রিন হাইড্রোজেন মিশন প্রকল্পের আওতায় 600 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, মেশিন লার্নিং ইত্যাদির ব্যবহারে প্রযুক্তিগত উদ্ভাবন যাতে আরও সুসংবদ্ধ হয় ও জনকল্যাণে তা ব্যবহৃত হয় সে ব্যাপারে সরকার কাজ করতে আগ্রহী বলে বাজেটে উল্লেখ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অন্যদিকে গবেষক ও অধ্যাপকরা জানায় 1 লক্ষ কোটি টাকার তহবিল থেকে শুধুমাত্র বেসরকারি সংস্থাগুলি সুদমুক্ত ঋণ নিতে পারে। এর সঙ্গে সরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা গবেষণা কেন্দ্রগুলির জন্য আর্থিক বরাদ্দের কোনো সম্পর্ক নেই। এছাড়াও গত 10 বছরে সরকারি বিভিন্ন গবেষণা প্রকল্প বন্ধ হয়েছে, যেমন ইউজিসির বড় গবেষণা প্রকল্প, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, নন নেট ফেলোশিপ ইত্যাদি। কমেছে গবেষণা খাতে বরাদ্দের পরিমাণও। এই অবস্থায় শিক্ষা শিবিরের গবেষক ও অধ্যাপকদের প্রত্যাশা পূরণের ব্যাপারে কেন্দ্রীয় সরকার এই অন্তর্বর্তী বাজেটে স্পষ্ট কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। তিনি একজন অলিম্পিয়ান। ইংলিশ চ্যানেল পার হওয়ার 7 বছর আগেই তিনি অলিম্পিয়ান হওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন। 16 ঘন্টা 20 মিনিট সাঁতার কেটে এশিয়ার প্রথম মহিলা হিসেবে ইংলিশ চ্যানেল জয়ের কৃতিত্ব অর্জন করেন সিটি কলেজের 2য় বর্ষের এই ছাত্রী। তিনি আরতি সাহা। বিস্মৃতির অতলে তলিয়ে যাওয়া এই সাঁতারুকে খুঁজে বার করব আমরা আজ কৃতি বাঙালিতে। একদিকে ইংল্যান্ড, অন্যদিকে ফ্রান্স, মাঝখানে দিগন্ত বিস্তৃত আটলান্টিক মহাসাগর, সামনে অকুতোভয়ী এক বাঙালি নারী। অনেক সংগ্রামের পর এসেছেন এই জায়গায়, স্বপ্ন পূরণের মাঝে দাঁড়িয়ে শুধু একটি সমুদ্র। তিনি পারলেন, সমুদ্রের অন্য পারে পুঁতে দিলেন ভারতের পতাকা। ভারতীয় তো বটেই, প্রথম এশীয় মহিলা হিসেবে ইংলিশ চ্যানেল পার করেন আরতি সাহা। সালটা 1944। বছর চারেকের আরতিকে নিয়ে চাঁপাতলা ঘাটে আসেন তাঁর কাকা। সেখানেই জলের সঙ্গে সম্পর্ক দৃঢ় হয় তাঁর। সাঁতার যে আরতির সহজাত প্রতিভা সেটা বুঝলেন বাবা পাঁচু গোপাল সাহা। শেষমেশ
সেই সময়ের অন্যতম সেরা সাঁতারু শচীন নাগের কাছে শুরু হয় প্রশিক্ষণ। হিরে চিনতে ভুল করেননি অভিজ্ঞ শচীনও। 1 বছরের মধ্যেই নিজেকে প্রমাণ করলেন আরতি। একটি সাঁতার প্রতিযোগিতায় মাত্র 5 বছর বয়সেই ফ্রি স্টাইল সুইমিংয়ে সোনা জেতেন তিনি। 1952 হেলসিঙ্কি অলিম্পিক টিমে জায়গা পেয়ে যান আরতি সাহা। ব্রজেন দাসকে দেখে আরতিও সিদ্ধান্ত নেন দূরপাল্লার সাঁতারের জন্য নিজেকে প্রস্তুত করবেন। নিজের সেরা ব্রেস্টস্ট্রোককে আরও পরিণত, আরও তীক্ষ্ণ করবেন তিনি। রূপকথা বোধ হয় এরকম জেদ থেকেই তৈরি হয়। হয়তো অনেকের কাছে এসব পাগলামো, কিন্তু এই পাগলরাই তৈরি করেন পৃথিবীর ইতিহাস। সাঁতারু জীবনে 2 জন মানুষকে সম্মান করে এসেছেন বরাবর, মিহির সেন এবং ব্রজেন দাস। দুজনের কাছেই ছুটে গিয়েছিলেন পরামর্শ নেওয়ার জন্য, শেখার জন্য। আরতির চোখে তখন একটাই স্বপ্ন, ইংলিশ চ্যানেল। শরীর তো প্রস্তুত হলো, কিন্তু অর্থ? ইংলিশ চ্যানেল অভিযানের স্পন্সর কে হবে? কিন্তু বেশি দিন অপেক্ষা করতে হয়নি আরতিকে। স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তাঁকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। আর কোনো ভয় নেই। 1959 সালের 24শে জুলাই ইংল্যান্ডে পাড়ি দিলেন আরতি সাহা। প্রথমবার চেষ্টা করেন, কিন্তু বেশ কিছু কারণে সফল হননি। তবে হার মানেননি। সেপ্টেম্বর মাসে আবার এসে গেল সুযোগ। 16 ঘন্টা 20 মিনিটের ম্যারাথন জার্নি। প্রাণের ঝুঁকি নিয়ে জলে নেমে পড়লেন আরতি সাহা। বাকিটা ইতিহাস। 20 পেরোনোর আগেই ইংলিশ চ্যানেল পেরোনোর নজির খুব একটা দেখা যায় না। তার ওপর এশিয়ার প্রথম মহিলা যিনি ইংলিশ চ্যানেল জয় করলেন। 1960 সালে দেশের প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসেবে পদ্মশ্রী সম্মান পান আরতি। নিজেই হয়ে ওঠেন জীবন্ত কিংবদন্তি। শুধুমাত্র তাঁকে দেখেই আরও কত মেয়ে সাঁতারের রাস্তা বেছে নিয়েছে। হাজার হাজার কণিদের মুখে শোনা গেছে লড়াইয়ের স্বপ্ন। আক্ষেপ, 1994 সালে খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন এই কিংবদন্তি সাঁতারু। কিন্তু ভারত তথা পৃথিবীর ক্রীড়া ইতিহাস কি তাকে ভুলতে পারবে? 2020 সালে গুগল ডুডল স্মরণ করেছিল তাঁকে। কিন্তু আমরা বাঙালিরাই ভুলতে বসেছি এই কৃতি বাঙালিকে। আজকের মতন সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আগামী রবিবার ঠিক সন্ধে 7:30টায়। চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।